এক মেয়ে রাতের বেলা তার বাথটবে রিল্যাক্স হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ করে তার গলা কেউ চেপে ধরলো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের সবার? আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্যারানর্মাল আনবিলিভেবল গল্প আপনাদের সামনে তুলে ধরবো, যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন বা সত্যি আপনাদের এই গল্পটি অনেক বেশি ভালো লাগতে পারে। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। এই গল্পের মূল কেন্দ্রবিন্দু একটি মেয়ে, এবং এই গল্পটি সাধারণত বা হয়তো ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের কোনো গল্পের শুরুতে আমি যে মেয়ের কথা বলেছি, সে একটি নির্জন জায়গায় খুবই সাধারণ বা খুবই মোটামুটি খুব সুন্দর একটা বাড়ি কেনে তার পুরাতন বাসা থেকে বহু কিলোমিটার দূরে, এবং সে এখানে এসেছিল তার অতীতকে কিছুটা ভোলার জন্য। কি হয়েছিল তার অতীতে তা আমরা এখনই জানবো। গল্পে যে মেয়ের কথা আমি বলেছিলাম তার নাম হলো সিথি, এবং তার স্বামী তার নাম হলো ফাজার। তো তাদের দুজনের মধ্যে প্রায় সময় ভয়ঙ্কর ঝগড়াঝাটি হতো। তার স্বামী প্রায় সময় নেশাপানি করে সিথির ওপর নির্মম অত্যাচার করত। একদিন নেশাপানি করে সিথিকে ছুরি দিয়ে মারতে গেলে সিথি নিজের আত্মরক্ষার জন্য কোনো মতে ছুরি নিয়ে তার স্বামীকেই মেরে ফেলে। এরপরে কোর্ট হয় এবং পুলিশ আসে এবং সবকিছু ইনভেস্টিগেশন করতে থাকে। যখন এই কেসটি কোর্টে যায় তখন আদালত সিথিকে সম্মানের সাথে ছেড়ে দেয়, বা তার উপর কোনো কেস বা কোনো কিছু হয় না, বা জেল জরিমানা কিছুই হয় না। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে এবং কোর্টে বিভিন্ন তথ্যের কারণে সিথিকে ছেড়ে দেয়। কারণগুলো আমি বলছি। যখন পুলিশ সিথির কেসটিকে ইনভেস্টিগেশন করছিল, তখন পুলিশ এটা স্পষ্ট ছিল যে সিথির স্বামী তার উপর অমানবিক অত্যাচার করত, তার গলা চেপে ধরতো, আরো বিভিন্ন কিছু করত, এবং প্রতিবেশী এবং এলাকাবাসী এই ঘটনাকে সম্মতি জানায়। এবং পুলিশরাও স্পষ্ট ছিল যে সিথির স্বামী খুব একটা ভালো মানুষ ছিল না। সে নেশা পানি করতো, জুয়া খেলতো, এবং সমাজের খুবই খারাপ মানুষের সাথে তার উঠা বসা ছিল। তাছাড়া তার নামে আরো বিভিন্ন কেসও চলছিল, এবং তা অনেকটা প্রমাণিতও ছিল বা প্রমাণ হয়ে পড়েছিল। ফজরের কেসগুলোর মধ্যে একটি কেস ছিল সে রাস্তার কুকুর বেড়ালদের নিজের আনন্দের জন্য খুবই নির্মম ভাবে মেরে ফেলতো। আর এইসব কেস এবং তথ্য প্রমাণ দেখেই কোর্ট তখন সিথিকে সম্মানের সাথে ছেড়ে দেয়। তারা ওটা বুঝতে পারে সিথি এটা শুধু নিজের আত্মরক্ষার জন্যই করেছিল। কিন্তু মজার কথা ছিল, সিথি গরিব পরিবারের থেকে আসলেও সিথির স্বামী ছিল অনেক বেশি ধনী বা অনেক উচ্চবিত্ত পরিবার থেকে সে বিলং করত। তার নামে বিভিন্ন ধন সম্পত্তি, ব্যাংকে টাকা এবং বিভিন্ন প্রপার্টি ছিল, যার মালিক এখন সিথি নিজেই। হ্যাঁ, এবং এই বিষয়টিও কোর্টে যায়, কিন্তু তখন সিথির উকিল এটি জানায় যে সে জানতোই না তার নামে কত প্রপার্টি আছে বা সে কতটুকু ধনী ছিল। সিথি শুধু এইটুকুই জানতো তার কাছে মোটামুটি ভালো অর্থ সম্পদ রয়েছে, এবং তার মৃত্যুর পরে সে সেই সম্পদ পাবে কিনা এটাও নিশ্চিত ছিল না। এবং তো সবকিছুকেই দেখে জাজ তাকে ছেড়ে দেয়, এবং সিথি তার নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, কিন্তু সে নিজেও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। তো সিথি সেই বাড়িতে থাকতে ভয় পেতে শুরু করে, যেন কেউ মেরে ফেলবে, এবং সেই ভয়ের কারণে সে একজন মানসিক ডাক্তারের পরামর্শ নেয়, এবং সেই ডাক্তার তাকে সাজেস্ট করে তুমি একটি নতুন বাড়ি বা একটু এই বাসা থেকে একটু দূরে কোথাও ঘুরতে যাও বা অন্য জায়গায় যাও, যেখানে গেলে তোমার মন হয়তো একটু হালকা হবে বা সেই যন্ত্রণা থেকে তুমি অনেকটাই মুক্তি পাবে, নিজের জীবনকে নতুন ভাবে শুরু করো। সেই সাজেশন গুলোই সেই ডাক্তার দেয়। ডাক্তারের কথা মতো সে নিজের বাড়ি থেকে অনেক দূরে একটি জায়গায় একটি সুন্দর একটি বাড়ি কেনে, যা একটু নির্জনই ছিল, এবং পিছনে যেমন একটা নদীর মতো বয়ে গেছে তার শব্দও কিছুটা শোনা যেত, যেহেতু এলাকাটা কিছুটা অনেকটাই শান্ত। এবং ইন্দোনেশিয়ায় বা এরকম জায়গায় ঝর্ণা বা নদী থাকা অনেকটাই স্বাভাবিক বা সেখানে থাকে। এক রাত সে টিভি দেখে বা একটা বই পড়ার পরে সে একটি বাত নিতে যায় তার বাথটবে এবং রিল্যাক্স হয়ে অনেকটা শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে কেউ যেন তার গলা চেপে ধরেছে। সে সেই বাথটবে হাত পা নাড়াতে থাকে। কিছুক্ষণ পরে সে শান্ত হয় এবং দেখে কেউ নেই সেখানে, এবং সে বুঝতে পারে সেটা তার একটি ভ্রান্ত ধারণা। সে তখন সেই বাথটব থেকে উঠে নিজের শরীর পরিষ্কার করে, নতুন কাপড় পরে, এবং তার মেডিসিন গুলো খায় যে সেই ডাক্তার সাজেস্ট করেছিল বা দিয়েছিল। সে ভাবছিল সে হয়তো তার সেই মানসিক রোগের কারণে সেই জিনিসগুলো ঘটছে তার সাথে। সিথি আবার তার ডাক্তারের সাথে কথা বলে, তার পরামর্শ নেয়, এবং তার ডাক্তার বলে সবসময় একা যাতে না থাকে, একটু মানুষের সাথে মিশতে বা মানুষের সাথে কথা
বলতে। কিন্তু দুঃখের বিষয় ছিল সিথির তেমন কোনো মানুষ বা বন্ধু বান্ধবী ছিল না। এর কারণ হলো ছোটবেলা থেকে সে একটু একাই থাকতে পছন্দ করত এবং তার খুব একটা বন্ধু বান্ধবী ছিল না। আর তার মা বাবাও কয়েক বছর আগেই মারা গিয়েছে এবং তার কষ্টও তার মনের মধ্যে ছিল। আর কয়েক মাস আগেই তার সাথে এত বড় একটি ঘটনা হয়েছে। সবকিছু মিলে তার উপর খুব অনেক বেশি মানসিক যন্ত্রণায় সে ভুগছিল। তো সে এখন বাড়িতে একা না থেকে একটু বাইরে যেত, যেখানে মানুষ ছিল বা মানুষের আনাগোনা অনেক বেশি ছিল, পার্কে বা বিভিন্ন জায়গায়, রিসোর্টে বা বিভিন্ন হোটেলে। তার কাছে মোটামুটি টাকাও ছিল এবং একটি গাড়ি ছিল সুন্দর, সে ঘুরতেও বেড়াতো, এরকমই তার দিন কাটছিল। কিন্তু সে যখন বাড়িতে আসতো তখন তার সাথে যেমন কিছু অদ্ভুত প্যারানর্মাল ঘটনা শুরু হয়ে যেত। হঠাৎ করে কেউ চিৎকারের শব্দ শোনা যেত। সে মনে করত এটি হয়তো তার মানসিক যন্ত্রণার কারণে হচ্ছে বা মানসিক রোগের কারণে হচ্ছে। কিন্তু একদিন তার সামনে একটি শপিস ছিল, সেটি হঠাৎ করে ভেঙে যায়, চুরমার হয়ে যায়। সে বুঝতে পারছিল না একটি মানসিক রোগের কারণে কিভাবে একটি শপেজ বা জিনিসটি ভাঙতে পারে বা কি হতে পারে। তখন সেই বিষয়টিও সে ডাক্তারের সাথে শেয়ার করে। তখন ডাক্তার তাকে সান্ত্বনা দেয়, তুমি যা দেখেছো বাস্তবে সেটি হয়তো হয়নি, এটি অন্য একটি ঘটনা, তোমার ব্রেন তোমাকে অন্য আরেকটি ঘটনা দেখাচ্ছে, তুমি চিন্তা করো না, তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সেই টিপিক্যাল কথাগুলো বলতে থাকে। এক রাতে শীতে যখন তার রুমে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে একটি ধুমধুম শব্দের কারণে শীতের ঘুম ভেঙে যায়, যেন নিচে কেউ জোরে শব্দ করছে। শীতে তখন চিন্তা করে হয়তো কোনো চোর বদমাশ বাড়িতে ঢুকে পড়েছে এবং সেটাই চেক করার জন্য সে নিচে চলে যায় এবং তার হাতে একটা স্টিক বা লাঠিও থাকে যাতে নিজেকে রক্ষা করতে পারে। এবং তার মনে একটি ভয়ও সবসময় কাজ করত। তখন সে যখন নিচে যায় সে দেখতে পারে একটি মানুষ বা একটি অদ্ভুত এন্টিটিকে, একটি কালো ছায়া যেন সামনে দাঁড়িয়ে আছে। সিথি তখন জিজ্ঞেস করতে থাকে সে কে। কোনো উত্তর পায় না, একটু কাছে চলে যায়, তার রুমের লাইট বা বাল্বটিকে জ্বালানোর চেষ্টা করছিল। তখন বাতি হালকা নিভি নিভি জ্বলছিল এবং বন্ধ হচ্ছিল। তখন সে দেখতে পারে খুবই একটি ভয়ঙ্কর চেহারা। সে আসলে একটি মেয়ে ছিল এবং তার মুখ থেকে স্পষ্ট ছিল সে সিথির ওপর অনেক বেশি রাগান্বিত ছিল বা ক্ষুব্ধ ছিল। সে সিথিকে একটি জোরে চিৎকার করে বলে এখান থেকে চলে যেতে, এখানে না থাকতে, এই জায়গাটি শুধু তার। এরপরে সেই এন্টিটি যেন তার গলা চেপে ধরে এবং সিথির শ্বাস বা নিঃশ্বাস যেন কিছুটা বন্ধ হয়ে আসছিল এবং তার হাতে থাকা স্টিক দিয়ে সে জোরে মারে এবং সিথি পড়ে যায় এবং সেই অদ্ভুত এন্টিটিও অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে সিথি এই ঘটনাতে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই বাড়ি ছেড়ে চলেই যায়। কিন্তু তার সাথে একটি বড় ঘটনা ঘটে। ঘটনাটি হলো সে যখন বাড়ি থেকে চলে যায় প্রথমত সে একটি হোটেলে থাকা শুরু করে। ইন্দোনেশিয়ায় অনেক ভালো ভালো জায়গা রয়েছে এবং অনেক ভালো হোটেল বা রিসোর্ট রয়েছে, সেই কারণে সে কোথাও থাকার কোনো সমস্যাই ছিল না। আসলে সে একটি বাসা ভাড়া নেওয়ারও চিন্তা করছিল বা একটি নতুন অ্যাপার্টমেন্ট বা একটি নতুন বাড়ি কেনারও চিন্তা করছিল। কিন্তু সেটি একটি সমস্যায় পড়ে, তার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ঔষধ, আরো বিভিন্ন জিনিসপত্র তার যে খুবই জরুরি ছিল সেটি সেই বাড়িতে রেখে এসে পড়েছিল। সেই কারণে সেই বাড়িতে তার যাওয়া খুবই প্রয়োজন হয়ে পড়ে এবং সে দিনের বেলা সেই বাড়িতে যায়। কিন্তু তার দুর্ভাগ্য ছিল হঠাৎ করে তার গাড়ি সেই নির্জন জায়গায় খারাপ হয়ে যায় এবং সে কিছুক্ষণ অপেক্ষা করে বা করার চেষ্টা করে তার গাড়িকে, কিন্তু তখন আবার বৃষ্টি নামা শুরু করে এবং সে যেহেতু সকালবেলা এসেছিল সে ভাবছিল যে যখনই বৃষ্টি শেষ হবে তখন সে মেকানিককে ডাকবে এবং সেই বাড়ি থেকে দ্রুত চলে যাবে। এরপরে সিথি সেই বাড়িতে অপেক্ষা করতে থাকে কখন বৃষ্টি শেষ হবে। আনুমানিক 4 ঘন্টার মতো টানা বৃষ্টি হয়, প্রচন্ড জোরে বজ্রপাত হয়, মেঘ যেন পুরো আকাশকে ঢেকে ফেলেছে বা গ্রাস করে ফেলেছে। কিন্তু যখন পরিবেশ ঠান্ডা হয় সিথির সামনে আরেকটি বড় সমস্যা আসে। সেখানে সে কোনোভাবেই নেট বা নেটওয়ার্ক পাচ্ছিল না, যার কারণে সে কোনোভাবেই কোনো মেকানিক বা কাউকে যোগাযোগ করবে বা কারোর সাথে কথা বলবে সেই কাজটিও সে কোনোভাবেই করতে পারছিল না। আর শহর বা যেখানে সে শিফট হবে সেই জায়গাটিও অনেক বেশি দূরে ছিল। তখন সিথি তার গাড়িকে ঠিক করার জন্য চেষ্টা করছিল এবং নেটওয়ার্ক পায় কিনা সেটিও বারবার চেক করছিল, কিন্তু কোনোভাবেই সে এই দুইটি জিনিস করতেই পারছিল না বা পাচ্ছিল না, নেটওয়ার্ক পাচ্ছিল না।
না নিজের গাড়িটিকে সে ঠিক করতে পারছিল। সে তখন একটু বাড়ি থেকে দূরে একটু মেইন রোডে যায়, যদি কোনো হেল্প বা সাহায্য সে পায় সে এই ভয়ঙ্কর বাড়ি থেকে অনেক বেশি দূরে চলে যাবে। এক পর্যায়ে সে বাধ্য হয় এবং সে সেই বাড়িতে আসে এবং সেই বাড়িতে তার কিছু খাবার দাবার রাখা ছিল এবং সেটিকেই সে রান্না করে খায় এবং সে সেই বাড়িতেই ঘুরতে থাকে একটি লাঠি হাতে নিয়ে। যদি সেই এন্টিটি বা সেই ভয়ঙ্কর এন্টিটি আবার আসে তখন সে একটি ডায়েরি পায় এবং সেই ডায়েরি পেয়ে সে অনেকটা অবাক হয়ে যায় এবং সে জানতে পারে সেই এন্টিটি বা সেই ভয়ঙ্কর ব্যক্তি আসলে কে ছিল। আরেকটি কথা, সে সেই ডায়েরি পাওয়ার আগেও কিছু ডকুমেন্ট পায়, যেখানে আমরা জানতে পারি এই বাড়িটি প্রথমত 1994 সালে তৈরি করা হয়েছিল। সেই বাড়িতে টোটাল 3জন ব্যক্তি থাকতো, স্বামী স্ত্রী এবং তার একটি 12 বছরের ছেলে। সেই পরিবারে যে মা ছিল বা যে মেয়ে ছিল সে একটি ভয়ঙ্কর রিচুয়াল করত বা একটি রিচুয়াল করার চেষ্টা করছিল অনেক বছর ধরে এবং আর মাত্র 3 মাস 3 বার করলে সেই রিচুয়ালটি পূরণ হয়ে যেত। সে ভাবতো সে যদি সেই রিচুয়ালটিকে সফলভাবে করতে পারে সে পাবে কিছু খুবই শক্তিশালী পাওয়ার বা এবিলিটি যার কল্পনা কেউই করতে পারবে না এবং সে এটাও ভাবতো যদি সে সেই রিচুয়ালে সফল হয় তাহলে তার কাছে যে কোনো মানুষকে কন্ট্রোল করা বা মেরে ফেলা তার কাছে কিছুই থাকতো না, বা বলতে পারেন তার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না যদি সে সেই রিচুয়ালটিকে সফলভাবে করতে পারে। কিন্তু সেই রিচুয়ালটিকে শেষ করার একটি বড় শর্ত বা একটি বড় দাম তাকে শোধ করতে হতো। সেই দামটি হলো তার পরিবারকে বা তাকে যে ভালোবাসে তাকে স্যাক্রিফাইস করা। এবং সেইটাতে আরেকটি কথা লেখা ছিল, যদি শেষে সেই রিচুয়ালটি যদি সফল না হয় তাহলে যে এই রিচুয়ালটি করছে সেও আগুনে পড়ে মারা যাবে। এবং সেই মহিলা তখন সেই রিচুয়ালটিকে শেষ করার জন্য যখন তার স্বামী এবং তার ছেলেকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দেয় বা খাবারে মিশিয়ে দেয় এবং তার অনেকটা অজ্ঞান হয়ে পড়ে এবং সে তার রিচুয়ালের জন্য সেই দুইজনকে নিয়ে যায় এবং নির্মম ভাবে গলা কেটে হত্যা করে এবং সে ভাবছিল তার রিচুয়ালটি সফল হয়ে যাবে, কিন্তু তার রিচুয়াল আসলে সফল হয়নি, কারণ সে জানতে পারে তার স্বামী অন্য কাউকে আসলে পছন্দ করত, তাকে না। তখন সে অনেক বেশি রাগান্বিত হয়ে পড়ে। একদিকে তার পরিবার চলে গেছে এবং সে কোনো এবিলিটিও পায়নি বা কোনো পাওয়ার পায়নি, তার সবকিছুই শেষ এবং হঠাৎ করে তার বাড়িতে আগুন লেগে যায় এবং সে মারা যায়। সে যখন সেই বইটি পড়ে বা স্মৃতি যখন সেই ডায়েরিটি পড়ে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এটাও জানতে পারে যদি সেই বাড়িতে অন্য কেউ মেয়ে আসে, বিশেষ করে মেয়ে, সে বেশি দিন আর বাঁচে না, বিশেষ করে 3 মাসের মাথায়। এবং সেই দিনই তার 3 মাসের দিন কমপ্লিট হতে চলেছিল আর আস্তে আস্তে আসলে সন্ধ্যাও হয়ে পড়ে। এর কারণ ছিল সেই দিন অনেকটা মেঘলা বা অনেকটা অন্ধকারই ছিল, সে কারণে সে বুঝতেই পারেনি কখন হঠাৎ করে সন্ধ্যা হয়ে পড়েছে। নির্জন জায়গা সে নিজের বাসার আশেপাশের সকল লাইটগুলো জ্বালানো শুরু করে। তার মনে একটি ভয় কাজ করছিল। সে নিজের ওষুধগুলোকে খায় এবং সকল ডকুমেন্ট বা জরুরি জিনিস সে নিজের গাড়িতে রেখে গাড়িতেই বসে থাকে এবং সে চেষ্টা করছিল যেন দ্রুতই নেট সে পেয়ে যায় বা নেটওয়ার্ক পায়, কিন্তু সে কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছিলই না। তখন সে সেই গাড়িতেই চোখ বন্ধ করে ভাবতে থাকে সে কি করবে। এরকম করতে করতে হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে এবং যখন তার চোখ খুলে সে তখন গাড়িতে ছিল না, সে তখন ছিল সেই ভয়ঙ্কর বাড়িতে যেখানে তার মৃত্যু অপেক্ষা করছিল। তখন যখন সে তার চোখ খোলে তখন সে দেখতে পায় সেই বাড়িতে আশেপাশের সকল লাইট হঠাৎ করেই বন্ধ হয়ে পড়ে। সে তখন বাড়ির লাইট যখন জ্বালাতে যায় তখন সে দেখে কোনোভাবেই লাইট জ্বলছে না বা সেখানে ইলেকট্রিসিটি বা কারেন্ট যেমন চলে গিয়েছিল। তার হার্টবিট অনেক বেশি বাড়তে থাকে, সেই ভয় যেমন চিৎকার করবে কিন্তু শব্দ আসলে বের হচ্ছিল না। হঠাৎ করে সিথি একটি ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায়, সেই হাসি যেন তার মৃত্যুর হাসি ছিল। সে ভয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। হঠাৎ করে একটি ভয়ঙ্কর এন্টিটি তার সামনে দিয়ে চলে যায়, সে তার মুখ শক্ত করে চেপে ধরে আছে। তখন যখন সে এন্টিটি চলে যায় সে সেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সব জানালা দরজা যখন বন্ধ হয়ে পড়েছে সে তখন আস্তে আস্তে পা টিপিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন সে নিচে যায় সেই দরজাও শক্ত করে আটকানো, বেরোনোর কোনো যেন উপায়ই নেই। তখনই যেমন সেই ভয়ঙ্কর এটিটি তাকে দেখে ফেলেছে
তার দিকে বা তাকে মারার জন্য তেড়ে তার দিকে আসছে। সেটি তখন সেই ভয়ঙ্কর এটিকে দেখে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার পা যেন কেউ ধরে ফেলেছে। সেই চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য। হঠাৎ করে তার হাতে একটি স্টিক বা সে তার সেই স্টিকটিকে পায়, সেই স্টিক দিয়ে বারবার আঘাত করতে থাকে। হঠাৎ করে সেই এন্টিটি গায়েব হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায় এবং একটি হাসির কোনকনে শব্দ পুরো বাড়িতে যেমন শোনা যাচ্ছিল বা প্রতিধ্বনি হচ্ছিল, যেমন খুবই শিগগিরই তার মৃত্যু বা সেই এন্টিটি তাকে মেরে ফেলবে, খুবই ভয়ঙ্কর যন্ত্রণা দেবে। এবং সেই এন্টিটি জিজ্ঞেস করছিল কেন সেই বাড়িতে আবার এসেছে। তখন সেটি বলতে থাকে আমি চলে যাব, কিন্তু সেই এন্টিটি আবার বলে এখন আর সুযোগ পাবি না। ভয়ে গা শিউরে ওঠে সেটি। তখন সে আবার নিজের ইন্টারনেট বা নেটওয়ার্ক চেক করতে থাকে। তখন উদ্ভূতভাবে সে নেটওয়ার্ক পেয়ে যায় এবং দ্রুত পুলিশকে ফোন দেয় বা জানায় আমাকে কেউ মেরে ফেলবে বা আমাকে কেউ শেষ করতে চায়। সেই সব ঘটনা দ্রুত খুলে বলে এবং পুলিশ বলে তুমি কোথাও লুকিয়ে পড়ো বা কি হয়েছে সবকিছু খুলে বলে সে। কিন্তু এটা বলে না একটি ভূত বা একটি অদ্ভুত এন্টিটি তাকে মারতে চাচ্ছে। সে বললাম একটি সাইকো কিলার বা কোনো কিলার আমাকে মারতে চাচ্ছে। এবং সেই ঘটনাতে অবশ্যই পুলিশ বিশ্বাস করে এবং পুলিশ বলে তোমার বাড়ি অনেক দূরে, আমাদের 30 থেকে 40 মিনিট সময় প্রয়োজন তোমার বাড়িতে আসতে। তুমি ততক্ষণ নিজেকে রক্ষা করো বা কোনো জায়গায় লুকিয়ে পড়ো। এবং সেটি ঠিক সেই কাজটি করে। সে নিজেকে বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন তা করতে থাকে। সেই 40 মিনিটে এক রুম থেকে আরেক রুমে যায় এবং সেই হাসি যেন তাকে তাড়া করছিল। প্রায় সময় সেই এন্টিটি তার গলা চেপে ধরছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই এন্টিটি মারতে পারছিল না তাকে। সে বারবার কোনো না কোনো ভাবে সে বেঁচে যাচ্ছিল। এরপরে সিথি একটি জায়গায় লুকিয়ে পড়ে। এরপরে কিছুক্ষণের জন্য যেন সিথি সবকিছু শান্ত হয়ে পড়ে। সেই এন্টিটি যেন তার থেকে অনেক বেশি দূরে চলে যায়। সিথিও একটু শান্তির নিঃশ্বাস নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই শক্ত করে তার চুল যেন কেউ ধরে ফেলে এবং তাকে টানতে টানতে নিচে নিয়ে যায় এবং বলে এইবার তুই শেষ। তখনই সেই এন্টিটি একটি ভয়ঙ্কর বা একটি বড় ছুরি দিয়ে তার পেটে আঘাত করে এবং তার গলাও চেপে ধরে। সিথি চিৎকার করতে চাচ্ছিল, কিন্তু তার শ্বাসও যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। তার শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। সে তার পেটে এবং গলায় দুই হাত দিয়ে ধরিয়াছিল। সিথি মনে হচ্ছিল এবার সে মারাই যাবে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায় বেঁচেতে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল এবং তার যখন চোখ খুলে সে দেখতে পায় সে একটি হসপিটালে শুয়ে আছে এবং পুলিশ এবং ডাক্তাররা জানায় সে 3 দিন ধরে অজ্ঞান হয়ে সেই হসপিটালে পড়ে রয়েছিল এবং তার শরীরে ব্লাডেরও অনেক বেশি লস হয়েছিল, ব্লাড লস হয়েছিল আসলে। এবং পুলিশ জিজ্ঞেস করে কে তাকে মারতে চেয়েছিল এবং সেটি জানায় সে যখন ঘুমিয়ে ছিল বা সেই বাড়িতে ছিল তখন সে অদ্ভুত একটি শব্দ শুনতে পায় এবং একটি কিলার তাকে মারতে চাচ্ছিল। সে জানে না সেই কিলার আসলে কে, সে তার মুখ বা পরিচয় কিছুই জানতে পারেনি। সে এই কথাটি জানায় পুলিশকে, কিন্তু পুলিশ তার কথায় কিছুটা মিস্টিরিয়াস বা কিছু জিনিস অদ্ভুত জিনিস লক্ষ্য করে। কারণ ছিল পুলিশ ভালোভাবে জানতো এই ঘটনা প্রথমবার নয়। সেই বাড়িতে এছাড়াও বিভিন্ন এরকম ঘটনা তারা ফেস করেছে, কিন্তু কোনো কেসই তারা আজ পর্যন্ত সমাধান করেনি। সেই কারণে পুলিশদের কাছেও সেই বাড়িটি খুবই মিস্টিরিয়াস এবং খুবই প্যারানর্মাল ছিল। এর পরের দিন সে সাহস করে আবার সেই বাড়িতে যায়, কিন্তু এবার পুলিশ প্রোটেকশনে যায় এবং সেই বাড়ি থেকে তার যত জরুরি জিনিস রয়েছে সবকিছু নিয়ে সে অন্য জায়গায় শিফট হয় এবং এর পরের থেকে তার জীবন অনেক বেশি ভালো হয়ে যায় বা তার সকল সমস্যায় যেমন আস্তে আস্তে সমাধান হতে থাকে এবং সে একজন নতুন লাইফ পার্টনারকেও জীবনে পায়। এবং মজার কথা ছিল সে আসলে তার 3 মাস কমপ্লিট হয়নি, তার আরো একদিন ছিল। যদি সে আরো একদিন সেই বাড়িতে থাকতো তাহলে সে নিশ্চিত তার মৃত্যু হতো। সে সেই জিনিসটি পরে আসলে বুঝতে পারে এই ঘটনার কয়েকদিন পরে। সেই কারণেই আসলে সেই এন্টিটি তাকে একবারে মেরে ফেলেনি। সেই এন্টিটি তখনই মারত যখন একজন মানুষের 3 মাস কমপ্লিট হতো এবং তার 3 মাস আসলে কমপ্লিট হয়নি। সেই রাত যদি চলে যেত এবং আরেক রাত থাকতো তখন তার সময় পূর্ণ হতো এবং সেই এন্টিটি তাকে একবারে মেরে ফেলতো। এখানে আমাদের গল্পটি শেষ হয়। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।